ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণুপদ টিউটোরিয়াল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর একদম শেষ চ্যাপ্টার জৈব রসায়ন থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। এটা প্রতি বছর পরীক্ষায় আসে। সেই জায়গাটা কি? মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। এই তিনটে হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এদের রাসায়নিক বিক্রিয়া প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা আসে। এই বিক্রিয়াগুলো কীভাবে পড়বে, কীভাবে মনে রাখবে, সব সম্পূর্ণ আমি ব্যাখ্যা তোমাদের দেবো, ভালো করে বুঝে নাও। প্রথম আমরা দেখো এই মিথেনের রাসায়নিক বিক্রিয়া দেখব। মিথেন, এক নম্বর মিথেন। মিথেন হলো CH4 এর রাসায়নিক বিক্রিয়া। এর রাসায়নিক বিক্রিয়া মিথেনের রাসায়নিক বিক্রিয়া। মিথেনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখো এক নম্বর হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, মিথেনের দহন হয়। মিথেন একটা হাইড্রোকার্বন, এর মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে। ফলে এটাকে যদি আমরা অক্সিজেনে বা বায়ুতে যদি এটাকে আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে? মিথেন হচ্ছে বায়ুতে অনুজ্জ্বল শিখা সহ জ্বলতে থাকে। মিথেন বায়ুতে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমি দহন করি তাহলে অক্সিজেন এই মিথেনকে পোড়াতে থাকে, মিথেন পুড়তে থাকে এবং এটা অনুজ্জ্বল শিখা সহ একটা নীলাভ শিখায় জ্বলতে থাকে। কি তৈরি হবে? নীল শিখায় জ্বলছে। নীল শিখায় জ্বলে দেখো এটা কার্বন থেকে কি হবে? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন আছে, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন থেকে জল। এখানে দেখো চারটে হাইড্রোজেন আছে, তার মানে এখানে 2H2, তাই তো? চারটে হাইড্রোজেন। এখানে দেখো অক্সিজেনটা দেখে নাও, এখানে দুটো অক্সিজেন পরমাণু, এখানে দুটো অক্সিজেন পরমাণু, চারটে। সুতরাং এখানে 2O2 দিয়ে দাও। সুতরাং এইভাবে মিথেনের দহন বিক্রিয়া হয় এবং এখানে প্রচুর তাপ উৎপন্ন হয়, এখানে প্লাস তাপ। এই জন্য হচ্ছে মিথেনকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। বুঝেছো এই বিক্রিয়ার একটা গুরুত্ব কি? এই গুরুত্ব কি? বিক্রিয়াটার একটা গুরুত্ব হলো মিথেন জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে এই বিক্রিয়ার গুরুত্ব, কারণ এটা হচ্ছে মিথেন দেখো পুড়ে তাপ তৈরি করছে, সেই জন্য এটাকে জ্বালানি হিসেবে আমরা গাড়িতে, মোটর গাড়িতে ব্যবহার করতে পারি বা রান্নার কাজে ব্যবহার করতে পারি। এবার দেখো 2 নম্বর বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা কি আগে বুঝে নাও। তোমরা অলরেডি অনেক আগেই শিখে গেছো, তাও আমি বলছি। দেখো দেখবে আমরা পাড়ায় যখন আড্ডা মারি, ধরো 4 বন্ধু মিলে আড্ডা মারছি, আর একটা বন্ধু এলো। সেই বন্ধু যদি খুব চালাক হয় তখন কি করে বলো তো? বলে, এই সৈকত তোর মা ডাকছে রে। ব্যাস, সৈকত উঠে চলে গেল, তার যা টুক করে বসে বললো। এটা পলিসি। তো এইটা হচ্ছে প্রতিস্থাপন। ওই যে একজনকে সরিয়ে আরেকজন বসে পড়া, একজনকে সরিয়ে আরেকজন বসে পড়াকে হচ্ছে প্রতিস্থাপন। এখানে দেখো সেই প্রতিস্থাপন বিক্রিয়া কীভাবে ঘটছে। এখানে দেখো মিথেনের সঙ্গে যদি আমরা ক্লোরিন গ্যাস দিয়ে দিই, মিথেনের সঙ্গে ক্লোরিন গ্যাস, বিক্রিয়াটা এমনি হবে না, এখানে একটা শর্ত আছে। এই বিক্রিয়ার শর্ত আছে, অর্থাৎ কি শর্তে বিক্রিয়া হবে? শর্তটা হলো বিক্ষিপ্ত সূর্যালোক। পরীক্ষায় পড়ে এটা, বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে এখানে আমি লিখলাম বিক্ষিপ্ত সূর্যালোক। বিক্ষিপ্ত সূর্যালোক দিলে কি হবে? এই মিথেনের দেখো যে হাইড্রোজেনগুলো একটা একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এখান থেকে 4টা হাইড্রোজেন আছে, তো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। ফলে দেখো 3টে হয়ে গেল। একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো কার দ্বারা? ক্লোরিন দ্বারা। ফলে এটা তৈরি হচ্ছে CH3Cl। আর এখান থেকে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, সে এই দুটো ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গিয়ে তৈরি হয়ে গেল HCl। আরেকবার বলছি, দেখো এখানে Cl2 মানে দুটো ক্লোরিন পরমাণু, সেই একটা ক্লোরিন পরমাণু এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো, ফলে এখানে CH3Cl হয়ে গেল। আর যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো সে এই আরেকটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে HCl তৈরি করলো। এইভাবে তোমার দেখো এই যে তৈরি হলো CH3Cl, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড প্লাস HCl। মিথাইল ক্লোরাইডের সঙ্গে যদি আবার
ক্লোরিন থাকে এবং বিক্ষিপ্ত সূর্যালোক দাও, অর্থাৎ দেখো এই বিক্রিয়াটা ধাপে ধাপে তোমার ঘটতে থাকে। এটার সঙ্গে আবার একটা এই যে CH3Cl থেকে আবার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তাহলে এখানে তৈরি হবে CH2Cl2 প্লাস HCl। আবার দেখো এই যে CH2Cl2 তৈরি হলো, CH2Cl2 প্লাস আবার একটা ক্লোরিন, শর্ত একই বিক্ষিপ্ত সূর্যালোক, এখানে আবার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, ফলে তৈরি হচ্ছে CHCl3 প্লাস HCl। আচ্ছা এখানে বলে রাখি এই যে CH2Cl2 এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটার নাম মিথিলিন ক্লোরাইড। আর এই যে CHCl3 তৈরি হলো এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা বিখ্যাত ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম তোমরা জানো তো? ক্লোরোফর্মের একটা গল্প বলিস ক্লাস 11-12-এ আমাদের একটা কাজ করতে হতো কি, ব্যাং কেটে ব্যাঙের ভেতর নাড়ি ভুড়ি সব ফুসফুস কিন্তু দেখতে হতো। তো ব্যাংকে এমনি কাটা যাবে না, তো ওই জন্য ক্লোরোফর্ম দিয়ে ব্যাংকে একটা কাগজের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, তাহলে কি হবে ব্যাংকটা হচ্ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং তাকে তখন কেটে ছেড়ে করা হয়। এখন চুরি করতেও ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। কীরকম, তুমি হচ্ছে ধরো বাড়িতে একা আছো, তোমার বাড়িতে কেউ একজন ফেরিওয়ালা গেছে, ব্যাস তোমার নাকে বা তোমার এমন একটা কিছু দিলে, তোমার যেটা হচ্ছে তুমি শুকতে গেলে, ব্যাস নাকে তোমার গেইলে তুমি অজ্ঞান হয়ে গেলে এবং তোমার জিনিসপত্র নিয়ে কেটে বললো। সেই হচ্ছে ক্লোরোফর্ম হচ্ছে CHCl3। এবং দেখো এই ক্লোরোফর্ম CHCl3 এর সঙ্গে আবার ক্লোরিন যুক্ত হচ্ছে, এখান থেকে যে একটা হাইড্রোজেন বাকি আছে সেটাকেও প্রতিস্থাপিত করছে, ফলে তৈরি হচ্ছে CCl4 প্লাস HCl। এই যে CCl4 দেখো এখানে ছিল CH4, সেখান থেকে হয়ে গেল CCl4, অর্থাৎ সমস্ত হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো ক্লোরিন দ্বারা। এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা ভালো দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, এটা একটা ভালো জৈব দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইভাবে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পারলে, এটা শর্ত হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি। বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি দিলে ক্লোরিন এই মিথেনের হাইড্রোজেনকে একে একে প্রতিস্থাপিত করে সমস্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, ফলে বিভিন্ন যৌগ তৈরি হবে, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড। তবে এখানে খেয়াল রাখতে হবে, দেখো যদি আমি বিক্রিয়াটা প্রথম ধাপে রাখতে চাই, অর্থাৎ আমি শুধুমাত্র এই মিথাইল ক্লোরাইডটা তৈরি করব, এই বাকিগুলো আমি তৈরি করতে চাই না, ভালো করে বুঝে নাও, আমি শুধুমাত্র মিথাইল ক্লোরাইড তৈরি করবো, বাকিগুলো করতে চাই না, তাহলে কি করবে, তাহলে হচ্ছে এই যে মিথেনটা আছে, মিথেনটা অতিরিক্ত নিয়ে নাও, এই মিথেনটাকে অতিরিক্ত দাও, এটাকে যদি অতিরিক্ত করে দাও তাহলে কি হবে, মিথেনটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে বিক্রিয়াটা শুধুমাত্র এই প্রথম ধাপেই ঘটবে এবং এটা তৈরি হবে। এখানে আরেকটু বলে রাখি, যদি তুমি CCl4 তৈরি করতে যাও অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে কি করবে, তখন এই ক্লোরিনটাকে অতিরিক্ত করে দাও, এটা কম, এটা এই ক্লোরিনটাকে অতিরিক্ত, তাহলে কি হবে, এই CCl4টাই তোমার বেশি তৈরি হবে। সুতরাং এই গেল হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করছি বুঝতে পারছো, সহজ লাগছে। এরপরে আমরা ইথিলিনের বিক্রিয়া করাবো। ইথিলিন মানে C2H4, এটাকে CH2 এইভাবে লেখা যায়, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে জুট বিক্রিয়া। ইথিলিনের প্রধান বিক্রিয়া বা এই ইথিলিন হচ্ছে অসম্পৃক্ত যৌগ, তো যেহেতু দ্বিবন্ধন আছে, এদের প্রধান বিক্রিয়া হচ্ছে জুট বিক্রিয়া। এই অসম্পৃক্ত যৌগের প্রধান বিক্রিয়া হলো জুট বিক্রিয়া। এই জুট বিক্রিয়া কিভাবে ঘটে দেখে নাও। প্রথম দেখো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া কি হয় না, ইথিলিন হচ্ছে CH2 ইথিলিন, এর সঙ্গে হাইড্রোজেন দেওয়া হলো। এই হাইড্রোজেনটা গ্যাসীয় অবস্থায় থাকে, তো সুতরাং এটা হাইড্রোজেনকে ডাইরেক্ট নেওয়া যাবে না, এর সঙ্গে অনুঘটক নিতে হয়। কি নিতে হবে, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম, প্যালাডিয়াম নিতে পারো বা প্ল্যাটিনাম নিতে পারো, বা র্যানি নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম বা র্যানি নিকেল, এটা যদি নাও, এই তিনটে যে কোনো অনুঘটক, তাহলে সাধারণ তাপমাত্রায় হয়ে যাবে, সাধারণ তাপমাত্রা দিলে কি হবে, এই যে হাইড্রোজেনটা এই প্রত্যেকটা কার্বনে একটা একটা করে যোগ হয়ে যাবে। এখানে দুটো হাইড্রোজেন আছে দেখো H2, এই প্রত্যেকটা কার্বনে একটা করে যোগ হবে, অর্থাৎ কি দেখো
এই যে এইচ এই কার্বনে একটা যোগ হবে, এই কার্বনে একটা যোগ হবে, আর এদের মধ্যে বন্ধনটা ভেঙে যাবে। তাহলে কি তৈরি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, এই একই বিক্রিয়া করব, অর্থাৎ ইথিলিন, এটা হচ্ছে ইথিলিন, এখান থেকে তৈরি হলো ইথেন, এটা তৈরি হলো ইথেন, ইথিলিন থেকে ইথেন। তোমার পরীক্ষা এরকম করতে পারে যে ইথিলিন থেকে ইথেন তৈরি করো, তাহলে তুমি এই বিক্রিয়াটা করে দেবে। আবার দেখো এই ইথিলিন থেকে ইথেন এটা তৈরি করা যায় আরেকটা অনুঘটক দিয়ে, শুধু নিকেল, র্যানি নিকেল না দিয়ে শুধু নিকেল, অর্থাৎ ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত করালো, সঙ্গে নিকেল দেওয়া হলো। সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার দিতে হবে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। অর্থাৎ শুধু নিকেল, এর হচ্ছে অনুঘটন ক্ষমতা কম, যার জন্য এখানে উষ্ণতা একটু দিতে হবে, কিন্তু এদের অনুঘটন ক্ষমতা বেশি বলে এদের সাধারণ টেম্পারেচার। আর শুধু নিকেলের অনুঘটন ক্ষমতা কম, তার জন্য এখানে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে, তাহলে ইথিলিন থেকে তৈরি হবে ইথেন। এবার দেখো 2 নম্বর বিক্রিয়া, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। ব্রোমিন এর সঙ্গে বিক্রিয়া। ব্রোমিন দেখতে হয় লাল বর্ণ, এটা তরল পদার্থ, ব্রোমিন লাল বর্ণের তরল। এখন দেখো ইথিলিনের মধ্যে ব্রোমিন, তার সঙ্গে ইথিলিন, এই ব্রোমিনকে আমরা ক্লোরোফর্ম বা CCl4 প্রথমে দ্রবীভূত করে নেব। ব্রোমিনকে আমরা প্রথমে ক্লোরোফর্ম বা CCl4 দ্রবীভূত করে নেব, অর্থাৎ ক্লোরোফর্ম বা CCl4 দ্রবীভূত ব্রোমিনের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করো। বুঝে গেল? ক্লোরোফর্ম বা CCl4 দ্রাবকে দ্রবীভূত ব্রোমিনের মধ্যে, লাল বর্ণের ব্রোমিন, এটা লাল বর্ণের ব্রোমিন, তার মধ্যে ইথিলিন গ্যাস চালনা করো, তাহলে কি হবে? এই ব্রোমিন ইথিলিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে দুটো বিয়ার, তো এই প্রত্যেকটা কার্বনে একটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ফলে কি তৈরি হবে? CH2 প্রত্যেকটা কার্বনে একটা করে ব্রোমিন, ব্রোমিন হচ্ছে, এটা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন দুটো ব্রোমাইড, তাই হচ্ছে ডাইব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হলো। এটা হচ্ছে বর্ণহীন, এটা বর্ণহীন। ক্লোরোফর্ম বা CCl4 দ্রাবকে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিনের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে বর্ণহীন ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়। দেখো এখান থেকে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়, কি এখান থেকে বোঝা যায় যে ইথিলিন অসম্পৃক্ত। কি হবে? ইথিলিন অসম্পৃক্ত কীভাবে বোঝা যাবে? এই যে লাল বর্ণের ব্রোমিন, তার মধ্যে ইথিলিন গ্যাস চালনা করে বর্ণহীন তৈরি হয়ে যাচ্ছে, তার মানে কি নিশ্চয়ই ব্রোমিনটার সঙ্গে যোগ হচ্ছে, তাই বর্ণহীন হচ্ছে। সুতরাং এখান থেকে বোঝা যায় ইথিলিন অসম্পৃক্ত যৌগ। বুঝতে পারছো? বা যে কোনো যৌগের যদি অসম্পৃক্ত, মানে এই যে ইথিলিনীয় অসম্পৃক্ততা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য এই বিক্রিয়াটা কাজে লাগানো যেতে পারে। বুঝা গেল? 3 নম্বর বিক্রিয়া, ইথিলিনের পলিমারিজেশন। ইথিলিনের পলিমারিজেশন বিক্রিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অর্থাৎ ইথিলিনকে পলিমারাইজেশন করা হয়। আমি ধরো n সংখ্যক ইথিলিন নিলাম, n সংখ্যক ইথিলিন, n সংখ্যক মানে এটা বিশাল সংখ্যক, এটা হচ্ছে তোমার কয়েক হাজার থেকে কয়েক লক্ষ হতে পারে। অর্থাৎ কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ইথিলিন গ্যাসকে নিয়ে আমরা কি করব, তার মধ্যে 1000 থেকে 3000 ATM, অর্থাৎ 1000 থেকে 3000 ATM বায়ুমণ্ডলীয় চাপ, 1000 থেকে 3000 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা হলো, 170 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর সামান্য অক্সিজেন দিয়ে দেওয়া হয়, সামান্য অক্সিজেন দেওয়া হয়। এই অক্সিজেনটা হচ্ছে ইথিলিনকে পলিমারাইজেশন করতে সাহায্য করে। এটা হচ্ছে প্রারম্ভক, শুরু করে দেয়, বিক্রিয়াটা শুরু করে দেয়। অনেক সময় দেখবে না ঝগড়া হচ্ছে, দু একজন ঝগড়াটা শুরু করে দেয়, তারপরে সে কেটে পড়ে, ঝগড়াটা চলতে থাকে। এটাও সেই রকম, অক্সিজেনটা এখানে এই ইথিলিনের বারবার যুক্ত হতে সাহায্য করে দেয়, শুরুটা করে দেয়, তারপরে ইথিলিন অটোমেটিক নিজেদের সঙ্গে বারবার যুক্ত হয়ে গিয়ে এই অসংখ্য ইথিলিন একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি হবে কি পলিথিন, CH2, এটা n সংখ্যক। এই যে যৌগ তৈরি হলো এটা হচ্ছে ইথিলিনের পলিমার, একে বলা হয় পলিইথিলিন।
বা পলিথিন, পলিইথিলিন বা পলিথিন, অর্থাৎ আমরা যে ক্যারি ব্যাগগুলো রাস্তাঘাটে দেখতে পাই বা যে কোনো দোকান পাওয়া যে ক্যারি ব্যাগগুলো দেয়, এই হচ্ছে সেই পলিথিন। বুঝতে পারছো? সেটা তৈরি করা হচ্ছে ইথিলিন। এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, সেই ইথিলিন গ্যাস থেকে তৈরি করা হচ্ছে পলিইথিলিন। এই দুটোর কিন্তু ধর্মের অনেক তফাৎ আছে, জানো তো? এটা হচ্ছে গ্যাস আর এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে কঠিন, এটা একটা পলিমার কঠিন। এটার মধ্যে দেখো এই যে ইথিলিনের মধ্যে এর আণবিক ভর অনেক কম, এর আণবিক ভর অনেক কম। তুমি যদি আণবিক ভর বের করে দেখো, কার্বনের 12×24 আর 4টে হাইড্রোজেন মানে 28, এর আণবিক ভর হচ্ছে 28 গ্রাম পার মোল, আর এর আণবিক ভর অনেক বেশি হয়। সুতরাং এই ইথিলিন গ্যাস থেকে তৈরি করা হচ্ছে পলিথিন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর কাজে লাগে, তাই না, এই পলিথিনটাকে। সুতরাং ইথিলিন গ্যাসকে নিয়ে 1000 থেকে 3000 বায়ুমণ্ডলীয় চাপ, 170 থেকে 250 ডিগ্রি সেন্ট তাপমাত্রা আর হচ্ছে সামান্য অক্সিজেন দিলাম, তাদের পলিথিন তৈরি হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যাসিটিলিন মানে হচ্ছে C2H2, এটা ভেঙে লিখলে CHC ট্রিপল বন্ড CH, HC ত্রিবন্ধন CH। এটার প্রধান বিক্রিয়া হলো যুত বিক্রিয়া। বুঝতে পারছো কীভাবে ঘটে? দেখো প্রথমে আমরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দেখাই, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। দেখো এই হচ্ছে অ্যাসিটিলিন, এটার সঙ্গে আমরা হাইড্রোজেন গ্যাস দিলাম, আর সঙ্গে আমাদের কি করতে হবে? অনুঘটক দিতে হবে। অনুঘটক কি? প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম বা র্যানি নিকেল। এটা দিলে হচ্ছে সাধারণ তাপমাত্রা বা এই তিনটে যে কোনো একটা দাও সাধারণ তাপমাত্রা, বা তুমি শুধু যদি নিকেল দাও তাহলে সেটা 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শুধু নিকেল দিলে নিকেলের সঙ্গে দিতে হবে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে বুঝতে পারো তো, এই তিনটে যে কোনো একটা দিলে সাধারণ তাপমাত্রায়, আর শুধু নিকেল দিলে 200 থেকে 250 ডিগ্রি তাপমাত্রা দিতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, ফলে প্রত্যেকটা কার্বনে যদি একটা করে যুক্ত হয় তাহলে কী হবে? CH2 CH2। দেখো এর সঙ্গে একটা যুক্ত হলো তাহলে CH2 হয়ে গেল, এখানেও একটা যুক্ত হলো CH2। এই প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই H2 এইটার সঙ্গে একটা যুক্ত হচ্ছে, এই কার্বনের সঙ্গে একটা যুক্ত হচ্ছে। আর যখনই এর সঙ্গে একটা করে বন্ধন হবে তো অটোমেটিক এখানে একটা বন্ধন কমে যাবে, সেই জন্য CH2 CH2। তাহলে অ্যাসিটিলিন থেকে হয়ে গেল ইথিলিন, অ্যাসিটিলিন থেকে ইথিলিন। দেখো বিক্রিয়াটা এখানে থামবে না, যেহেতু ইথিলিন অসম্পৃক্ত যৌগ, এর সঙ্গে আবার হাইড্রোজেন যোগ হবে এবং যুক্ত হয়ে গিয়ে তৈরি হবে, এর সঙ্গে আবার হাইড্রোজেন যুক্ত হলে তৈরি হবে ইথেন। দেখো এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যোগ হবে, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যোগ হবে, সুতরাং এর সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে তৈরি হচ্ছে ইথেন, অর্থাৎ একদম সম্পৃক্ত যৌগ হয়ে গেল। সুতরাং আমরা যদি অ্যাসিটিলিন নিই, তার মধ্যে এই প্যালাডিয়াম, প্ল্যাটিনাম বা র্যানি-নিকেল সাধারণ টেম্পারেচার, আর যদি নিকেল দাও 200 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে প্রথমে ইথিলিন তৈরি হবে মাঝখানে, সেই ইথিলিনের সঙ্গে ফের হাইড্রোজেন যুক্ত হয়ে লাস্ট আবার দাঁড়াবে ইথেন। অর্থাৎ অ্যাসিটিলিনের মধ্যে যদি এইগুলো দাও তাহলে তৈরি হবে লাস্ট আবার ইথেন। ঠিক আছে? এবার দেখো তুমি যদি চাও যে আমি অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি করব, অ্যাসিটিলিন থেকে ইথিলিন, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? অ্যাসিটিলিন থেকে যদি ইথিলিন তৈরি করতে চাও তাহলে হাইড্রোজেন দিতে হবে, কিন্তু তার সঙ্গে এই ক্যাটালিস্টগুলো দিলে হবে না, এই অনুঘটক দিলে হবে না, অন্য অনুঘটক দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে লিন্ডলার অনুঘটক, লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটক দাও তাহলে কি হবে? শুধুমাত্র এর সঙ্গে একটা হাইড্রোজেন যোগ হবে। এই লিন্ডলার অনুঘটক কি? H2 প্যালাডিয়াম, তার সঙ্গে বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেটটা হচ্ছে অনুঘটক 20। এ হচ্ছে অনুঘটক, এই প্যালাডিয়াম অনুঘটকের কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার জন্য প্যালাডিয়ামের কার্যক্ষমতা কমে গেলে শুধুমাত্র এই অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যোগ হবে, এরপরে যে ইথিলিন তৈরি হবে তার সঙ্গে যোগ হবে না। সুতরাং এর সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে তৈরি হচ্ছে ইথিলিন, CH2 CH2। আরেকবার বলছি, দেখো যখন হাইড্রোজেনটা এর সঙ্গে যোগ হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা যোগ হচ্ছে, তৈরি হচ্ছে ইথিলিন, কিন্তু এই যে বেরিয়াম সালফেট 20 দেওয়া হয়েছে, যার জন্য এই ইথিলিনের সঙ্গে আবার হাইড্রোজেন যোগ হবে না, প্যালাডিয়াম ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যোগ করতে পারবে না। বুঝতে পারছো? এই বেরিয়াম সালফেট এইগুলো বাঁধা দেবে।
তাহলে এখানে অ্যাসিটিলিন থেকে তৈরি হয়ে গেলে ইথিলিন। তাই দেখো তোমার যদি এরকম প্রবলেম থাকে যে অ্যাসিটিলিন থেকে ধরো বললো ইথিলিন তৈরি করতে হবে, অ্যাসিটিলিন থেকে ইথিলিন, তাহলে তুমি লিন্ডলার অনুঘটক দেবে। আর যদি বলে অ্যাসিটিলিন থেকে ইথেন তৈরি করতে হবে, তাহলে তুমি এই অনুঘটক যে কোনো একটা দিয়ে দাও। বুঝে গেল? তাহলে এই হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া গেল। আচ্ছা, এবারে আমরা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া দেখবো। 2 নম্বর দেখো, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া 2 রকম হয়। 1 নম্বর দেখো ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিটিলিনকে নিয়ে অ্যাসিটিলিনের মধ্যে যদি আমরা ব্রোমিন জল যুক্ত করি, ব্রোমিন জল তার মধ্যে অ্যাসিটিলিন দেওয়া হলো, তাহলে কি হবে? এখানে এই ব্রোমিন যে Br2 প্রত্যেকটা কার্বনে একটা করে যোগ হবে, ফলে তৈরি হচ্ছে দেখো HC11CH, প্রত্যেকটা কার্বনে একটা করে ব্রোমিন যোগ হচ্ছে। এর ফলে যে ব্রোমিনের লাল বর্ণ সেটা বর্ণহীন হয়ে যাবে, এটা বর্ণহীন হয়ে গেল। সুতরাং ব্রোমিন জলের যে লাল বর্ণ তার মধ্যে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ইথিলিন 1,2-ডাইব্রোমো ইথিন তৈরি হচ্ছে, 1,2-ডাইব্রোমো ইথিন। এর ফলে ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এবার 2 নম্বর দেখো গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিন বা CCl4 দ্রাবকে দ্রবীভূত ব্রোমিন। যদি আমরা দেখো গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিন বা CCl4 দ্রাবকে দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া করে, সেক্ষেত্রে কি হবে? এর সঙ্গে দেখো ব্রোমিন যখন যুক্ত হবে, এই সমস্ত ব্রোমিনের সঙ্গে যখন অ্যাসিটিলিনের বিক্রিয়া হবে, তখন প্রথমে এই একটা করে ব্রোমিন যুক্ত হয়ে গেল। দেখো এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হলো, এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হলো। দেখো এই যৌগের সঙ্গে আবার ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ এই কার্বনে একটা ব্রোমিন, এই কার্বনে একটা ব্রোমিন, অর্থাৎ প্রত্যেকটা কার্বনে একটা করে রয়েছে, আর একটা করে ব্রোমিন যুক্ত হয়ে গেলে 2টো করে ব্রোমিন হবে। সুতরাং এখানে একটা ব্রোমিন, এই কার্বনে আরেকটা ব্রোমিন যুক্ত হলো। পরের কার্বনেও একই রকমভাবে একটা ব্রোমিন ছিল আর একটা ব্রোমিন যুক্ত হলো। বুঝতে পারছো? এই যে একটা করে ব্রোমিন ছিল আর একটা ব্রোমিন যুক্ত হলো। সুতরাং এটা হচ্ছে দেখো প্রত্যেকটা কার্বনে 2টো করে ব্রোমিন, 4টে ব্রোমিন। এই জন্য এটাকে বলা হচ্ছে দেখো টেট্রাব্রোমো ইথেন। এটা হচ্ছে টেট্রাব্রোমো ইথেন, এটাও বর্ণহীন। তাহলে দেখো যদি গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিন বা কার্বন CCl4 দ্রাবকে দ্রবীভূত ব্রোমিনের মধ্যে যদি আমরা অ্যাসিটিলিন গ্যাস চালনা করি, তাহলে কিন্তু এই অ্যাসিটিলিনের সঙ্গে 2বার ব্রোমিন যোগ হবে। এই একবার যুক্ত হলো, আরও একটা ব্রোমিন যুক্ত হয়ে গিয়ে এই টেট্রাব্রোমো ইথেন তৈরি হবে, বর্ণহীন। এখানেও তো ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। আশা করছি তোমরা এই মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো, সহজ লেগেছে। যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তাহলে আজকের মতো এখানে রাখছি।